ন্যাজোফ্যারেঞ্জিয়াল কার্সিনোমা, এটা নিয়ে আমরা কথা বলবো। আসলে আমরা গত ভিডিওতে জুভেনাইল ন্যাজোফ্যারেঞ্জিয়াল অ্যানজিওফাইব্রোমা এটা নিয়ে কথা বলছি, এবং এটা আমরা বলেছিলাম যে এটা একটা বিনাইন টিউমার। কোথায়? মানে ন্যাজোফ্যারেঞ্জের মোস্ট কমন বিনাইন টিউমার। যদিও এটা অতটা কমন না, আনকমন একটা টিউমার, বাট স্টিল এটা ন্যাজোফ্যারিংসে যে বিনাইন টিউমারের কথা যদি আমরা বলি, তো এটা মোস্ট কমন বিনাইন টিউমার ন্যাজোফ্যারিংসের ক্ষেত্রে। আর এটা জুভেনাইল এইজে হয়। আমরা বলছিলাম যে 9 থেকে 18-19 এই বয়সের মাঝে যারা আছে এদের ক্ষেত্রে হইতে পারে। এবং এটাতে কি হয়, নাক দিয়ে প্রচুর এপিস্টেক্সিস হইতে পারে, রিকারেন্ট এপিস্টেক্সিস, যেহেতু এটা একটা ভাস্কুলার অরিজিনেট টিউমার। এবং এই ভেসেলগুলোর ক্ষেত্রে হচ্ছে টিউনিকা মিডিয়া লেয়ারটা থাকে না যেহেতু, আর টিউনিকা মিডিয়া লেয়ার যেহেতু এই ভেসেলগুলোর থাকে না, যে ভেসেলগুলো এই টিউমারটা ফর্মেশন করে, ফলে দেখা যায় যে প্রচুর ব্লিডিং হওয়ার চান্স থাকে, কোনো মাসেল লেয়ার বা কন্ট্রাকশনের সুযোগ থাকে না দেখে। ওকে, ফাইন। তাহলে এটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করছি। এখন ন্যাজোফেরিংসে ম্যালিগনেন্সি কি হইতে পারে? তো ম্যালিগনেন্সির জন্য আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ন্যাজোফ্যারেঞ্জিয়াল কার্সিনোমা। তাহলে ন্যাজোফ্যারেঞ্জিয়াল কার্সিনোমা যেটা, এটার সাথে আমাদের এপস্টেইন-বার ভাইরাস যেটা আছে, এপস্টেইন-বার ভাইরাস, এটার একটা অ্যাসোসিয়েশন আছে। সো কারণ আমরা জানি যে হচ্ছে ভাইরাস দ্বারাও ক্যান্সার হইতে পারে। তো সেটার মধ্যে একটা উদাহরণ কিন্তু এটা, যে এপস্টেইন-বার ভাইরাস ন্যাজোফ্যারেঞ্জিয়াল কার্সিনোমা করতে পারে। এবং এটা মেলদের ক্ষেত্রে বেশি কমন। আমরা বলি যে ফিমেলদের মানে 3:1 বা এরকম একটা রেশিও, আমরা বলি যে 3:1 এরকম একটা রেশিও থাকে, অর্থাৎ মেলদের ক্ষেত্রে কিন্তু এটা বেশি কমনলি পাওয়া যায়। অপরদিকে জুভেনাইল ন্যাজোফ্যারেঞ্জিয়াল অ্যানজিওফাইব্রোমা এটা কিন্তু মানে শুধু মেলদেরই হয়, এক্সক্লুসিভলি মেল জেন্ডারেই থাকে, কারণ টেস্টোস্টেরনের একটা বা অ্যান্ড্রোজেনিক একটা ইফেক্টের কারণে এটা কিন্তু আমরা বলছিলাম। হাউএভার, তাহলে আর আরেকটা বিষয়, ন্যাজোফ্যারেঞ্জিয়াল কার্সিনোমা কাদের বেশি কমন, কোন জায়গা, কোন রিজনে, স্পেশালি যারা মঙ্গোলয়েড এর আন্ডারে যারা পড়ে, চাইনিজ, জাপানিজ, এদের ক্ষেত্রে কিন্তু ন্যাজোফ্যারেঞ্জিয়াল কার্সিনোমা ওই রিজনগুলোতে বেশ কমন। এবং ওই জন্য ওই জায়গাগুলোতে ইবিভি এর জন্য কিন্তু, বা এপস্টেইন-বার ভাইরাসের জন্য স্ক্রিনিং বিভিন্ন প্রোগ্রাম আছে। এই ভাইরাল অ্যান্টিজেনগুলা বা বিভিন্ন স্ক্রিনিং টেস্ট করা হয়, অ্যান্টিজেন অ্যান্টিবডি টেস্ট, যেগুলা হচ্ছে করার মাধ্যমে অ্যাকচুয়ালি তাদের এপস্টেইন-বার ভাইরাসের বডিতে এক্সপোজার কেমন এটা বোঝার ট্রাই করা হয়। যদি এমন হয় যে এপস্টেইন-বার ভাইরাস বডিতে লেভেল আছে অনেক, বা বডিতে পাওয়া গেছে, তাহলে সেক্ষেত্রে এটার উপর ডিপেন্ড করে, মানে ভাইরাল লোডের উপর ডিপেন্ড করে গেস করা হয় যে এই পার্সনটা কতটুকু রিস্কে আছে ন্যাজোফ্যারেঞ্জিয়াল কার্সিনোমা ডেভেলপ করার, যেহেতু এটার সাথে ন্যাজোফ্যারেঞ্জিয়াল কার্সিনোমার রিলেশন আছে। হাউএভার, এখন আমরা প্রসিড করি। তাহলে কারা বেশি এফেক্টেড হয়? চাইনিজ, কারণ তাদের জেনেটিক সাসেপ্টিবিলিটি হায়ার থাকে। আর তা বাদে ন্যাজোফ্যারেঞ্জিয়াল কার্সিনোমা এর পজিটিভ এজেন্টের মধ্যে এপস্টেইন-বার ভাইরাসকে তো আমরা মেনশন করছি, তারপরে এনভায়রনমেন্টাল বেশ কিছু ফ্যাক্টর কিন্তু আছে, যেমন স্মোকিং, টোবাকো, আপিয়াম, তারপর হচ্ছে নাইট্রোসামিন যেগুলো থাকে, মানে ড্রাই সল্টেড ফিশ যেগুলো আমরা পাই, মানে ড্রাই সল্টেড ফিশ যেগুলো আছে ওগুলোর মধ্যে নাইট্রোসামিন যে কম্পোনেন্টটা থাকে, ওটাও কিন্তু এই কার্সিনোমা করার জন্য রেসপন্সিবল হইতে পারে। তা বাদে জেন্ডারের এর মধ্যে অলরেডি বলছি যে মেলটা 3 গুণ বেশি অ্যাফেক্টেড হওয়ার চান্স বেশি। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা, যে ন্যাজোফ্যারেঞ্জিয়াল কার্সিনোমা এর ক্ষেত্রে আমরা জানবো যে ক্ষেত্রে সেরাস অটাইটিস মিডিয়া নামে একটা কন্ডিশন হইতে পারে। এটা কেন হবে? কারণ যেহেতু ন্যাজোফ্যারিংসকে অবস্ট্রাক্ট করতেছে, ন্যাজোফ্যারিংসের ল্যাটারাল বলে আমরা জানি ইউস্টিশিয়ান টিউবের ওপেনিং থাকে। এখন ইউস্টিশিয়ান টিউবের ওপেনিংটা যদি অবস্ট্রাক্টেড হয়, তাহলে সেক্ষেত্রে ইউস্টিশিয়ান টিউব ডিসফাংশন হচ্ছে, এবং এটার ফলে মিডল ইয়ারে বাতাস যাইতে পারতেছে না। সো মিডল ইয়ার ক্যাভিটিতে বাতাস যাইতে পারতেছে না, এবং বাতাস যেহেতু যাইতে পারতেছে না, ফলে ওই জায়গাটাতে কিন্তু সেরাস অটাইটিস মিডিয়া, বা আমরা যেটাকে অটাইটিস মিডিয়া উইথ ইফিউশন বলি, এটা হবে। এবং এগুলো আমরা সুন্দর করে ইয়ারের চ্যাপ্টারটাতে পড়ে আসছি। তাহলে এটা যদি হয়, এটা ন্যাজোফ্যারেঞ্জিয়াল কার্সিনোমা হইতে পারে। আবার হচ্ছে ওই যে আমরা জুভেনাইল ন্যাজোফ্যারেঞ্জিয়াল যে অ্যানজিও ফাইব্রোমার কথা বলছি, সেখানেও হইতে পারে। তবে এখানে এইজের বিষয়টা খুব ইম্পর্টেন্ট। যদি আমাদের বলে যে একটা পার্সন তার মানে অন সাইডে ইউনিল্যাটারাল সেরাস অটাইটিস মিডিয়া আছে, এবং তার এইজ হচ্ছে, সে জুভেনাল এইজের মধ্যে পড়ে, আমি ধরলাম 10 বছর বয়স, তাহলে সেটা আমি মোটামুটিভাবে ধরে নিব এটা হচ্ছে জুভেনাইল ন্যাজোফ্যারেঞ্জিয়াল অ্যানজিওফাইব্রোমা হয়তো বা ওর হয়েছে। মানে এরকম একটা ধারণা আমাদের দিতে পারে। আমি একটা মাস পাইছি, এবং সেই মাসটার পাশাপাশি আমি এরকম একটা সেরাস অটাইটিস মিডিয়া পাইছি। অপরদিকে আমি একটা ন্যাজোফ্যারেঞ্জিয়াল মাস পাইলাম, এবং তারপরে দেখলাম পার্সনটার বয়স বেশি, সে ওল্ডার এইজের, তাহলে কিন্তু সেটা আমাদের সাসপিশন জাগাবে এটা ন্যাজোফ্যারেঞ্জিয়াল কার্সিনোমা হইতে পারে। তার মানে কি, ন্যাজোফ্যারেঞ্জিয়াল কার্সিনোমা হচ্ছে যারা ওল্ড পিপল তাদের ক্ষেত্রে মেইনলি হয়। তবে এখানে ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে, আমরা বলি যে ন্যাজোফ্যারেঞ্জিয়াল কার্সিনোমা কিন্তু বাইমোডাল এইজ ডিস্ট্রিবিউশন থাকে, ইয়াঙ্গারদেরও হইতে পারে। তবে সাধারণত জুভেনাইল এইজে না, আরেকটু ইয়াং যারা, আর তার থেকে আরেকটু বয়স্ক যারা, তাদের ক্ষেত্রে এটা হওয়ার চান্স বেশি থাকে।
হাউএভার এরপর আসা যাক যে সাইট অফ অরিজিনের কথা যদি বলি, ন্যাজোফ্রেঞ্জিয়াল কার্সিনোমা মনে রাখতে হবে যে ফোসা অফ রোজেনমুলার যেটা, এটা মোস্ট কমন সাইজ, এখান থেকে অরিজিন হয়। তাহলে ফোসা অফ রোজেনমুলার কোনটা সেটা আমাদের জানতে হবে। আমরা জানি যে আমাদের ন্যাজোফ্রেঞ্জের যে ল্যাটারাল ওয়াল থাকে সেখানে ইউস্টিশন টিউবের একটা ওপেনিং থাকে। সো ইউস্টিশন টিউবের সুন্দর একটা ওপেনিং আমরা দেখতে পাচ্ছি, এবং এটাকে কাভার করে যে জিনিসটা থাকে, একটা সাপোর্টিভ একটা জিনিস যেটাকে বলি আমরা টরাস টিউবারাস। সো টরাস টিউবারাসটা এটাকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের ওপেনিংটা সারাউন্ড করে থাকে। এবং এই টরাস টিউবারাসের পরে আমাদের ন্যাজোফ্যারিংসের এই যে পোস্টিরিয়র যে ফ্যারিঞ্জাল ওয়াল থাকে এটা এবং হচ্ছে আমার টরাস টিউবারাস এর মাঝ দিয়ে একটা জায়গা থাকে, একটা স্পেস থাকে, একটা রিসেসের মতো থাকে। তো ওই জায়গাটাকে আমরা বলি ফোসা অফ রোজেনমুলার, এবং এই ফোসা অফ রোজেনমুলার ইজ দ্য সাইট হোয়ার অ্যাকচুয়ালি দ্য ন্যাজোফ্যারিঞ্জাল কার্সিনোমা মোস্ট কমনলি অরিজিনেট। তাহলে এই জায়গাটাতে এই যে ফোসা অফ রোজেনমুলার এই জায়গাতে কিন্তু ন্যাজোফ্যারিঞ্জাল কার্সিনোমা অরিজিনেট করে। তবে একটা বিষয় যে ন্যাজোফ্যারিঞ্জাল কার্সিনোমা যখন আসলে এখানে হচ্ছে, সাধারণত জুভেনাইল ন্যাজোফ্যারিঞ্জাল অ্যানজিওফাইব্রোমা যেটা, সেটা যখন হয় এটা কি করে, এরা হচ্ছে বড় একটা মাস ক্রিয়েট করলো এবং সেটা আস্তে আস্তে আমার নেজাল অবস্ট্রাকশন করতে পারে। পাশাপাশি এরা যেহেতু লোকালি ইনভেসিভ একটা টিউমার ছিল, এটা বিনাইন টিউমার যদিও, কিন্তু ওরা লোকালি ইনভেসিভ, সো ওরা আশেপাশে ছড়াই যেতে পারে বা সাইজে বড় বড় হয়। বাট ন্যাজোফ্রেঞ্জিয়াল কার্সিনোমা শুরুতে যখন হয় অ্যাকচুয়ালি এরা খুবই ছোট সাইজের থাকে। সো এরা কিন্তু কোনো অবস্ট্রাকশন, নেজাল অবস্ট্রাকশন এরকম কোনো ফিচার নিয়ে আসবে না। শুরুতে যে ফিচার এরা করে সেটা হচ্ছে এরা হচ্ছে লিম্ফেডেনোপ্যাথি করে। সো এরা লিম্ফেডেনোপ্যাথি করতে পারে। আমরা বলি যে স্পেশালি সার্ভাইকাল লিম্ফেডেনোপ্যাথি। সো সার্ভাইকাল লিম্ফেডেনোপ্যাথি করার ক্ষেত্রে কিন্তু এদের রোল আছে। এবং আমরা হয়তো বা কোনো ফিচার পাচ্ছি না, নেজাল অবস্ট্রাকশন পাচ্ছি না, কিছু পাচ্ছি না, বা সার্ভাইকাল লিম্ফেডেনোপ্যাথি এটা ফার্স্ট সাইন যেটা আমরা আসলে পাই এটার ক্ষেত্রে। তাহলে এরকম কিছু কথা আমরা জানলাম। এবং আর্লি টিউমার স্মল সাইজের হয়, কোনো অবস্ট্রাকটিভ ফিচার থাকে না নেজাল ক্যাভিটিতে, বা স্টিশন টিউবকেও যে এফেক্ট করে সেরাসোসাইটিস মিডিয়া করবে সেটাও হয় না, বা কোনো ব্লিডিংও থাকে না। কারণ আমরা দেখবো ন্যাজোফ্রেঞ্জিয়াল কার্সিনোমার একটা সিমটম হচ্ছে নাক দিয়ে ডিসচার্জ হইতে পারে অল্প, এবং সেখানে ব্লাড টিন থাকতে পারে, ব্লাডও কিন্তু কিছুটা মিক্সচার থাকতে পারে। আর আর্লিয়েস্ট ম্যানিফেস্টেশন কি, লিম্ফেটিক রেসপিরেট থ্রুতে সার্ভাইকাল লিম্ফেডেনোপ্যাথি করবে, কারণ হচ্ছে কি, বিকজ অফ রিচ লিম্ফেটিক্স। আচ্ছা, এখন আরেকটা ইম্পর্টেন্ট কথা এখানে বলি যে সার্ভাইকাল যে লিম্ফ নোড এখানে কিভাবে আসে। ফার্স্টে ওই ন্যাজোফ্রেঞ্জিয়াল যে মাসটা হয়েছে ওই মাসটা থেকে ড্রেন করা হচ্ছে রেট্রোফ্রেঞ্জিয়াল যে নোড সেখানে, এরপরে এরা আপার ডিপ সার্ভাইকাল নোডে যায়, পরে সেখান থেকে সার্ভাইকাল লিম্ফেডেনোপ্যাথি করে। সো এটা অ্যাকচুয়ালি রুট, ফার্স্টে রেট্রোফ্রেঞ্জিয়ালে যায়, বাট রেট্রোফ্রেঞ্জিয়ালে যদি ওইখানে লিম্ফ নোডে যদি যায় অ্যাকচুয়ালি, বাট সেটা তো আমরা বুঝতে পারবো না, ওই জায়গায় লিম্ফেডেনোপ্যাথি তো আমরা বুঝতে পারবো না, ওইটা তো ভিতরের দিকে, রাইট? বাট সার্ভাইকালে যখন হচ্ছে সেটা কিন্তু আমরা ভালো করে বুঝতে পারতেছি। আর মোস্ট ন্যাজোফ্রেঞ্জিয়াল কার্সিনোমার মধ্যে মোস্ট কমন হিস্টোপ্যাথোলজিক্যাল টাইপ হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা, অর্থাৎ এইচসিসি। স্কোয়ামাস সেল কার্সিনোমাটা কিন্তু মোস্ট কমন। ওকে, এরপর আসা যাক যে ক্লিনিক্যাল ফিচার্স কি নিয়ে আসবে। যদি স্মল টিউমার থাকে তাহলে সার্ভাইকাল লিম্ফেডেনোপ্যাথি থাকবে, এবং রেট্রোফ্যারেঞ্জিয়াল যে নোড আছে সেগুলো ইনভলভ হয়, এবং এগুলো পরবর্তীতে সার্ভাইকাল লিম্ফেডেনোপ্যাথি করতেছে। আর বিগ টিউমার যদি হয় তাহলে নেজাল অবস্ট্রাকশন করবে, এবং আমরা এটা ইউনিল্যাটারাল, এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। এবং যেটা জুভেনাইল ন্যাজোফ্রেঞ্জিয়াল অ্যানজিওফাইব্রোমা ছিল সেটাও কিন্তু ইউনিল্যাটারালি ছিল। এবং এক্ষেত্রে হাইপোনেজাল স্পিচ পাওয়া যাবে। হাইপোনেজাল স্পিচ মানে কি, আমি যদি নাক চেপে ধরে কথা বলি, নাক চেপে ধরছি, আমি নাক চেপে ধরে কথা বললাম, কারণ অবস্ট্রাকশনের কারণে এরকম একটা ভয়েস হচ্ছে, হাইপোনেজাল ভয়েস আমরা বলি, সেটা হচ্ছে রাইনোলেলিয়া ক্লজা। এবং রাইনোলেলিয়া অ্যাপার্টা নামে একটা টার্ম আমরা বলছিলাম, যেটা হচ্ছে ক্লেফট প্যালেট বা প্যালাটাল প্যারালাইসিসে হয়, বা আমরা বলছিলাম ভ্যালো ফ্যারিঞ্জিয়াল ইনসাফিসিয়েন্সিতে হয়, তো সেটাতে রাইনোলেলিয়া অ্যাপার্টা হয়। তো সেই কন্ডিশনটাতে হাইপার নেজালিটি থাকে। বাট হাইপোনেজাল কখন থাকবে, যখন নেজাল অবস্ট্রাকশন হচ্ছে, সেই সকল ক্ষেত্রে। আচ্ছা, আর ব্লাড স্টেইন ডিসচার্জ থাকতে পারে কিছু নাক দিয়ে। আর জুভেনাইল ন্যাজোফ্রেঞ্জিয়াল অ্যানজিওফাইব্রোমাতে তো পুরো রিকারেন্ট ব্লাড পড়তেই থাকবে নাক দিয়ে, মানে আমরা বলি আনপ্রোভোকড এপিস্টেক্সিস থাকে সেখানে। আনপ্রোভোকড মানে সে বসে আছে, ক্লাসরুমে আছে, শুয়ে আছে, হুট করে ব্লিডিং হচ্ছে, সো অ্যাকচুয়ালি ওরকম একটা বিষয় থাকে। বাট এখানে অল্প ডিসচার্জ থাকে, বাট সেটা ব্লাড টিংড হইতে পারে। এবং ইউস্টিশন টিউব যদি অবস্ট্রাকশন হয় বিগ টিউমারের কারণে, তাহলে সেটা কিন্তু সেরাসোসাইটিস মিডিয়া করতে পারে এবং ইউনিল্যাটারাল হবে। আর যদি সেরাসোসাইটিস মিডিয়া হয় বা অটাইটিস মিডিয়া উইথ ইফিউশন, বা আমরা গ্লু ইয়ার একে বলি, এই কন্ডিশনগুলো যদি হয় তাহলে অবশ্যই কন্ডাক্টিং হিয়ারিং লসও কিন্তু পার্সনের থাকবে। এবং এই জন্য আমরা ইনভেস্টিগেশনে অন্য ইনভেস্টিগেশনগুলোর সাথে আমরা এখানে একটা অডিওলজিক্যাল ইনভেস্টিগেশন করতে পারি। এবং অডিওলজিক্যাল ইনভেস্টিগেশন যদি আমরা করি তাহলে আমরা পিওর টোনোডিওমেট্রি যদি করি তাহলে সেক্ষেত্রে আমরা কন্ডাক্টিং টাইপ অফ হিয়ারিং লস পাবো, এবি গ্যাপ পাবো। পাশাপাশি এখানে আমরা যদি ইম্পিডেন্স অডিওমেট্রি করি তাহলে এখানে আমরা বি টাইপ অফ একটা গ্রাফ পাবো। সো বি টাইপ অফ গ্রাফ কি, আমরা যখন ইম্পিডেন্স অডিওমেট্রি নিয়ে কথা বলছি আমরা ইয়ারের ভিডিওগুলোতে খুব সুন্দর করে এটা জেনে আসছি। সো বি টাইপ গ্রাফ পাবো, এবং সেটা কিন্তু আমাকে বুঝতে দিবে যে আসলে এটা কন্ডাক্টিং টাইপ অফ হিয়ারিং লস এবং সেরাসোসাইটিস মিডিয়ার কারণে এটা হয়েছে। আচ্ছা,
তাহলে আমরা অলরেডি কথাগুলো বলে আসছি, যদি ওল্ডার এজ গ্রুপ হয় এবং ইউনিল্যাটারাল সেরাসোটাইটিস মিডিয়া থাকে তাহলে আমি নাসোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার সাসপেক্ট করবো। আর যদি ইয়াঙ্গার বা জুভেনাল এজ গ্রুপ হয় স্পেশালি এবং ইউনিল্যাটারাল সেরাসোটাইটিস মিডিয়া থাকে তাহলে আমি নাসোফ্যারিঞ্জিয়াল অ্যানজিওফাইব্রোমা এটা কিন্তু সাসপেক্ট করবো। সো এই যে একটা ইম্পর্টেন্ট ক্লু আমাদের দিচ্ছে। আর এই নাসোফ্যারিঞ্জিয়াল যে কার্সিনোমা এটা কিন্তু ক্রেনিয়াল নার্ভকে ইনভলভ করতে পারে, বাট আমরা যখন আসলে যে NA পড়ছি তো তখন কিন্তু আমরা বলছিলাম এরাও করতে পারে ইনভলভ ক্রেনিয়াল নার্ভগুলোকে, বাট এরা কম ক্রেনিয়াল নার্ভগুলোকে ইনভলভ করে, অত বেশি না। বাট আমাদের নাসোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা কিন্তু অনেকগুলো ক্রেনিয়াল নার্ভকে ইনভলভ করতে পারে, যেমন 2, 3, 4, 5। 5-এর মধ্যে মেইনলি অপথেলমিক আর ম্যান্ডিবুলার ডিভিশনটা, আর 6 আর যদি হচ্ছে জুগুলার যে ফোরামেন আছে, সো ওই জায়গাটাকেও যদি ইনভলভ করে তাহলে 9, 10, 11কে ইনভলভ করতে পারে, কারণ ওইখান দিয়ে এই নার্ভগুলো পাস করে। ওকে, আর যদি হচ্ছে ফোরামেন, এরা কি করতে পারে, ফোরামেন যে ওভালে আছে, ফোরামেন ওভালে, ফোরামেন রোটান্ডা, এই সকল জায়গাকেও এরা কিন্তু এফেক্ট করতে পারে, এবং এফেক্ট করে এরা হচ্ছে আমরা বলি এই সকল জায়গাকে এফেক্ট করে এরা হচ্ছে ফিফথ যে নার্ভ আছে, ফিফথ নার্ভকে কিন্তু এরা ইনভলভ করতে পারে। তাহলে আলটিমেটলি এরা হর্নার সিনড্রোম করতেও ক্যাপেবল, কারণ আমরা জানি যে সিম্পেথেটিক চেইন থাকে আশেপাশে, তো ওই সিম্পেথেটিক সার্ভাইকাল সিম্পেথেটিক চেইন বা এই সিম্পেথেটিক চেইনগুলোকে এফেক্ট যখন করতেছে তখন হর্নার সিনড্রোম হতে পারে, এবং হর্নার সিনড্রোম যদি করে, কারণ আলটিমেটলি এরা আশেপাশে সরাই যাচ্ছে, রাইট, এবং সরাই বড় হয়ে সাইজে এইগুলো করতেছে এবং টোসিস করতে পারে। হর্নার সিনড্রোমে 3টা ফিচার থাকে, টোসিস বা ড্রুপিং অফ আপার লিড, এবং মায়োসিস অর্থাৎ পিউপিলটা একেবারে পিন পয়েন্ট হয়ে যায়, আর অ্যানহাইড্রোসিস মানে ল্যাক অফ সোয়েটিং, ঘাম কমে যায়, এবং জুগুলার ফোরামেন সিনড্রোম নামে একটা টার্ম আছে, অর্থাৎ যখন জুগুলার ফোরামেনের ওই যে রিজনটা ইনভলভ করতেছে, সো এই যে জুগুলার ফোরামেনটা কই, এই যে, হ্যাঁ, এই জায়গায় জুগুলার ফোরামেন। আচ্ছা, আর এই জায়গা দিয়ে হচ্ছে নাসোফ্যারিংস, এই রিজনগুলোতে নাসোফ্যারিংস, তাহলে এই নাসোফ্যারিংসের এই জায়গা থেকে দেখো বিভিন্ন জায়গায় স্প্রেড যখন হয়ে যাচ্ছে, স্প্রেড হয়ে পরবর্তীতে এই নার্ভগুলোকে ইনভলভ করতেছে, এবং যখন জুগুলার ফোরামেন সিনড্রোম হবে তখন 9, 10, 11 এই নার্ভগুলোকে ইনভলভ করবে জুগুলার ফোরামেনে। আচ্ছা, আর ট্রটার স্ট্রায়ার নামে একটা কথা আছে, এই কথাটা আমি এখানে একটু বলে যাই যে এটার কারণে কি হচ্ছে, ইউস্টেশন টিউব ব্লক হচ্ছে, যার ফলে ইউনিল্যাটারাল কন্ডাক্টিং হিয়ারিং লস হচ্ছে, ফিফথ নার্ভ ইনভলভ হচ্ছে, যার ফলে কি হবে, দেখো ফিফথ নার্ভ মানে কি, ট্রাইজেমিনাল নার্ভ। এখন ট্রাইজেমিনাল নার্ভ এরা কিন্তু যে জায়গাটা থেকে সাপ্লাই দিচ্ছে ওই জায়গাতে, যেমন ফেসিয়াল রিজনটাতেও কিন্তু এদের সাপ্লাই আছে ট্রাইজেমিনাল নার্ভে, সো ফেসিয়াল পেইন নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে, বা হচ্ছে আমরা বলি যে ইপসিল্যাটারাল মানে যেই সাইডে ইনভলভ ওই সাইডেই কানে ব্যথা হইতে পারে। কেন? কারণ ট্রাইজেমিনাল নার্ভের একটা ব্রাঞ্চ হচ্ছে অরিকুলো টেম্পোরাল নার্ভ, এবং এই অরিকুলো টেম্পোরাল নার্ভ কিন্তু আমাদের পিনাকে সাপ্লাই দেয়, যেটা আমরা অলরেডি দেখে আসছি যে পিনার নার্ভ সাপ্লাই, ওই জায়গায় অরিকুলো টেম্পোরাল নার্ভ একটা সাপ্লাই আছে। সো তখন কিন্তু এটার কারণে আমরা বলি যে রেফার্ড অটালজিয়া কিন্তু হবে, সো রেফার্ড অটালজিয়া এটার কারণে হবে। তারপর 10th নার্ভ ইনভলভমেন্টের কারণে কিন্তু 10th নার্ভটার ইনভলভমেন্টের কারণে সফট প্যালেট প্যারালাইসিস হবে, বা আমরা বলি যে প্যারাটাল প্যারালাইসিস হওয়া পসিবল। তো এই তিনটা, অর্থাৎ ইউস্টেশন টিউব ব্লকের কারণে হিয়ারিং লস, কন্ডাক্টিং টাইপ অফ হিয়ারিং লস, ফিফথ নার্ভ ইনভলভমেন্টের কারণে ইয়ারেক ফেশিয়াল পেইন, এবং 10th নার্ভ ইনভলভমেন্টের কারণে সফট প্যালেট প্যারালাইসিস, এই তিনটাকে আমরা সাথে বলি ট্রটার স্ট্রায়ার, যেটা নাসোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা একটা সিকোয়েন্সিয়াল নার্ভ মানে সিকোয়েন্সিয়াল ইনভলভমেন্টকে বোঝাচ্ছে আর কি। 2টা নার্ভ এখানে অ্যাসোসিয়েট, আমরা বললাম 5 আর 10, আর একটা হচ্ছে ইউস্টেশন টিউব ব্লকেজের মাধ্যমে যে কন্ডাক্টিং হিয়ারিং লস। ওকে, ফাইন। এবং এখানে আমরা বলি যে লিম্ফ নোড তো ইনভলভ হবে, এবং লিম্ফ নোডের মধ্যে আমরা সার্ভিক্যাল লিম্ফোডেনপ্যাথি তো পাবো, বাট কোন জায়গায় লিম্ফ নোডগুলো বেশি এফেক্ট হয় সেটাকে বলা হয় হোস্ট ট্রাইঙ্গেল নামে একটা ট্রাইঙ্গেল আছে। এটা বলতে বোঝায় যে আমাদের মিডিয়াল পয়েন্ট অফ যে ক্লাভিকল এবং ল্যাটারাল পয়েন্ট অফ দ্য ক্লাভিকল, এবং আমার যেখানে শোল্ডার আমাদের নেকের সাথে যেখানে মিশছে ওই বরাবর যদি আমি একটা ট্রাইঙ্গেল টানি, সো এই রিজনের যে লিম্ফ নোডগুলো আছে এগুলো কিন্তু এখানে ভালোই নোটেবলি অ্যাফেক্টেড হয়, তো এটাকে বলি আমরা হোস্ট ট্রাইঙ্গেল। ওকে, তারপর হচ্ছে ডায়াগনোসিস যখন আমরা করব, আমরা কিন্তু বলছিলাম যে আমরা যখন জুভেনাইল নাসোফ্যারিঞ্জিয়াল অ্যানজিওফাইব্রোমার কথা বলছি ওই জায়গায় কোনো আমরা বায়োপসি করি না, বায়োপসি কন্ট্রাইন্ডিকেটেড, বিকজ এফএনএসি বায়োপসি কিছুই করতে পারো না, কারণ হচ্ছে ওই জায়গায় কিন্তু প্রচুর ব্লিডিং হওয়ার চান্স থাকে। বাট এই জায়গায় কিন্তু আমার ইনভেস্টিগেশন অফ চয়েস হচ্ছে বায়োপসি ফলোড বাই হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন, সো এইভাবে আমার করতে হবে। আর তা বাদে এন্ডোস্কোপিক এভ্যালুয়েশন করা যেতে পারে কতদূর ডিজিজটা স্প্রেড করছে সেটা বুঝতে, তার বাদে কন্ট্রাস্ট ইনহ্যান্স সিটি স্ক্যান করা যেতে পারে যে টিউমারের স্প্রেড কতটুকু, লোকেশন অ্যাকচুয়ালি কোথায়, এবং এমআরআই তখন আমি করব যদি ইন্টারকিনিয়াল ইনভলভমেন্ট আছে কিনা এটা দেখার জন্য, এবং অডিওলজিক্যাল টেস্ট আমরা করতে পারি হিয়ারিং লসকে মেজার করার জন্য। স্ক্রিনিংয়ের মধ্যে ভাইরাল ক্যাপসিড অ্যান্টিজেন এবং আর্লি অ্যান্টিজেন এগুলো আমরা দেখতে পাই। তো ভাইরাল ক্যাপসিড অ্যান্টিজেন যেটা, এটা হাইলি সেন্সিটিভ, এবং যেটা আর্লি অ্যান্টিজেন এটা আমরা বলি হাইলি স্পেসিফিক, এবং আমরা তার বাদে ইমিউনোগ্লোবুলিন বা আমরা বলি IgA যে অ্যান্টিবডি, সেই অ্যান্টিজেনের এই সকল অ্যান্টিজেনের এগেনস্টে দেখা যায় IgA অ্যান্টিবডিটা খুব রেইজড থাকে,
এবং এটার লেভেল আমরা চেক করতে পারি। আমি বলে আসলাম না যে ওই সকল কান্ট্রি, যে সকল কান্ট্রিগুলোতে মঙ্গোলয়েড বা আমরা বলি চাইনিজ বা মঙ্গোলয়েড ফেস যাদের বিলং করে, সো ওই রিজনগুলোতে স্পেশালি আমরা এই স্ক্রিনিং প্রোগ্রামগুলো অনেক বেশি বেশি কন্ডাক্ট করতে কিন্তু দেখি যে তাদের এপস্টেইন বার ভাইরাসের লোডটা কেমন। তার বাদে এপস্টেইন বার ভাইরাস ডিএনএ একটা টেস্ট আছে, স্ক্রিনিং টেস্ট, এটাও করা যেতে পারে। এটা হচ্ছে স্ক্রিনিংয়ের জন্য, ট্রিটমেন্ট মনিটর করার জন্য বা হচ্ছে রিকারেন্স আইডেন্টিফাই করার জন্য কিন্তু করা হয়। আচ্ছা, এরপরে আমরা স্টেজিংয়ের কথা একটু বলি, যে স্টেজিংয়ে টিএনএম স্টেজিংয়ের একটা বিষয় আছে, যে আমরা 4টা স্টেজের কথা বলি। যদি নোস নাজোফ্রিংসে থাকে ওকে ফাইন, তাহলে স্টেজ 1 মানে T1। যদি প্যারাফ্রেঞ্জিয়াল স্পেসে চলে যায় তাহলে T2, যদি স্কাল বেসে চলে যায় T3, এবং যদি ইন্টারক্রিনিয়াল ইনভলভমেন্ট হয় T4। আর লিম্ফ নোডের ক্ষেত্রে N0 মানে হচ্ছে কোনো লিম্ফেটিক স্প্রেড নাই, N1 মানে হচ্ছে ইউনিল্যাটারাল সুপ্রাক্লাভিকুলার ফোসাতে গেছে এবং সেটার সাইজ 6 সেন্টিমিটারের কম। আর N2 মানে হচ্ছে 6 সেন্টিমিটার থেকে ছোটই আছে, বাট এক্ষেত্রে বাইল্যাটারাল সুপ্রাক্লাভিকুলার ফোসাতে ইনভলভ করে ফেলছে। আর N3 মানে হচ্ছে 6 সেন্টিমিটার থেকে বড় হয়ে গেছে লিম্ফ নোডের সাইজগুলো। আর মেটাস্টেসিস যদি থাকে তাহলে M1 মানে ডিস্টেন্স মেটাস্টেসিস যদি থাকে, এবং এটা কিন্তু আসলে লোকালি ইনভেসিভ না, এরা মেটাস্টেসিসও করতে পারে, রাইট? এবং M0 মানে হচ্ছে কোনো ডিস্টেন্স মেটাস্টেসিস কিন্তু নাই। তো স্টেজিং কেন আমরা করলাম? কারণ আমাদের ট্রিটমেন্ট এটা হেল্প করবে। তো যদি স্টেজ 1 হয় তাহলে অ্যাকচুয়ালি আমরা রেডিওথেরাপি দিব। রেডিওথেরাপি অনেক ভালো কাজ করে। তো রেডিওথেরাপি এটা কিউরেটিভ, গুড প্রগনোসিস। আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি, এখানে কিন্তু সার্জারি আমরা নর্মালি করি না। সো নাজোফ্রেঞ্জিয়াল কার্সিনোমায় আমরা সার্জারি করি না, কিন্তু রেডিওথেরাপি কেমোথেরাপি দিয়েই। বাট অ্যাকচুয়ালি সার্জারি কখন লাগতে পারে? যদি রিকারেন্স হয়। সো রিকারেন্সের ক্ষেত্রে কিন্তু সার্জারি ক্যান বি নেসেসারি। আচ্ছা, স্টেজ 1-2তে আমরা কী করলাম? রেডিওথেরাপি দিলাম, এটা ভালো প্রগনোসিস। স্টেজ 3-4-এ আমরা যে কাজটা করবো, আমরা কেমো রেডিওথেরাপি দিব। সেক্ষেত্রে শুধু রেডিওথেরাপি দিয়ে অতটা কাজ ভালো হয় না, এই জন্য আমরা কেমো রেডিওথেরাপি একসাথে দিই। এবং আরেকটা টার্ম এখানে আছে যে ইন্টেন্সিটি মডিউলেটেড রেডিওথেরাপি বা গামা নাইফ বা আমরা বলি সাইবার নাইফ, এই সকল মেকানিজমের মাধ্যমে আমরা করতে পারি। এটাতে কি করা হয় যে আমরা অ্যাকচুয়ালি এই যে ধরলাম আমি টিউমার সেল এবং এর আশেপাশে মানে কিছু ভালো সেল আছে। তো টিউমার যে জায়গাটায় অ্যাকচুয়ালি, ওই টিউমারের জায়গাটাকেই আমি অ্যাকচুয়ালি এখানে ধ্বংস করার ট্রাই করতেছি রেডিওথেরাপি দিয়ে। টিউমারের আশেপাশে যে ভালো সেলগুলো আছে বা টিউমারের আশেপাশে যে জিনিসগুলো আছে ওইগুলো কিন্তু ডিস্ট্রাক্টেড হবে না। সো আমি জাস্ট টার্গেটেড থেরাপি দিচ্ছি, টার্গেট করে আমি রেডিয়েশন দিচ্ছি। এটাকে আমি বলে হচ্ছে IMRT বা ইন্টেন্সিটি মডিউলেটেড রেডিওথেরাপি। সো এটা আমি ট্রাই করতে পারি। আর রিকারেন্ট যদি হয় তাহলে আমি ন্যাজোফেরিনজেক্টমি, সার্জারির নাম কি ন্যাজোফেরিনজেক্টমি, এটা হচ্ছে আমি কিন্তু করতে পারি। ওকে ফাইন। এরপরে এখন আমরা আলটিমেটলি একটু ডিফারেন্স পড়বো যে কী কী ডিফারেন্স এদের মধ্যে আছে, কিসের মধ্যে জুভেনাইল নাজোফ্রেঞ্জিয়াল অ্যাঞ্জিওফাইব্রোমা আর নাজোফ্রেঞ্জিয়াল ক্যান্সার। নাজোফ্রেঞ্জিয়াল ক্যান্সারটা ম্যালিগনেন্ট কন্ডিশন, আর এটা বিনাইন কন্ডিশন বাট লোকাল ইনভেসিভ। তাহলে এটা বিনাইন, এটা ম্যালিগনেন্ট। এটা জুভেনাইল এজে হয়, এটা ওল্ডার এজে মেইনলি হয়, যদিও বাইমোডাল এজ আমরা বলি। আর এটা মেলদের ক্ষেত্রে শুধুমাত্র হয় JNA যেটা। আর নাজোফ্রেঞ্জিয়াল কার্সিনোমা মেইলে বেশি হয়, ফিমেলে হইতে পারে বাট 3 গুণ বেশি মেইলে হয় এটা। আর আমরা বলছিলাম যে জুভেনাইল যেটা, এটা হচ্ছে স্ফিনোপ্যালাটাইন ফোরামেন থেকে অরিজিন হয়, আর নাজোফ্রেঞ্জিয়াল ক্যান্সার কিন্তু ফোসা অফ রোজেনমুলার থেকে অরিজিন হয়। এবং আমরা বাকি যে ফিচার্সগুলো এগুলা খুব সুন্দর করে আগেই বলে আসছি। আর আরেকটি ইম্পর্টেন্ট কথা এখানে বলে যাই যে ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা সার্জারি বা এক্সিশন যেটা, এটা হচ্ছে জুভেনাইল নাজোফ্রেঞ্জিয়াল অ্যাঞ্জিওফাইব্রোমার ক্ষেত্রে আমরা করি, বাট তার আগে আমরা প্রি অপারেটিভ কিন্তু যে ফিডিং আর্টারি আছে ওই ওইটাকে কিন্তু ইম্বোলাইজেশন করে দিই। কারণ এতে করে টিউমারটাকে আমরা মানে ভাস্কুলারিটি অফ করে দিই, ভাস্কুলারাইজেশন অফ করে দিই, যাতে করে আমার অপারেশন করতে সুবিধা হয়, যেহেতু অনেক ভাস্কুলার অপারেশন করার সময় অনেক ব্লিডিং হওয়ার চান্স থাকতে পারে। সো প্রি অপারেটিভ ইম্বোলাইজেশন কিন্তু করা হয়। বাট নাজোফ্রেঞ্জিয়াল কার্সিনোমাতে আমাদের ট্রিটমেন্ট কিন্তু সার্জারি না, রেডিওথেরাপি, কেমোথেরাপি, এগুলো মেইনলি রেডিওথেরাপি ভালো কাজ করে। সো এই কথাগুলি আমরা পড়লাম। তাহলে বাইমোডাল এজ একটা হচ্ছে 15 থেকে 25 বছর, আর একটা হচ্ছে 55 থেকে 65, এদেরকে বেশি এফেক্ট করতে পারে, এবং জেনেটিক একটা বিষয় আছে। আর আচ্ছা, এখানে একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে গুয়াংডং রিজন অফ সাউদার্ন চায়না। এই জায়গাটাতে দেখা গেছে সব থেকে বেশি ইফেক্ট হচ্ছে এই নাজোফ্রেঞ্জিয়াল কার্সিনোমার পাওয়া গেছে মঙ্গোলয়েডস যারা, এবং স্পেশালি সাউদার্ন চায়নার গুয়াংডং রিজন নামে একটা রিজন আছে ওই জায়গাতে, ওই প্রভিন্সটাতে। আচ্ছা, তার বাদে ভাইরাল এপস্টেইন বার ভাইরাস এর কথা আমরা বলছি, এবং IgA অ্যান্টিবডি অ্যাগেইনস্ট ভাইরাল ক্যাপসিড অ্যান্টিজেন এবং আর্লি অ্যান্টিজেন, এগুলো আমরা বলছি। এবং আমরা বলছি ভাইরাল ক্যাপসিড অ্যান্টিজেন হচ্ছে মোর সেন্সিটিভ এবং আর্লি অ্যান্টিজেন ডিটেক্ট করে, এটা হচ্ছে আর্লি মানে মোর স্পেসিফিক। আচ্ছা, আর নাইট্রোসামিনের একটা রোল আছে আসলে এই কার্সিনোমাটা করতে, স্পেশালি সল্টেড ফিশ যেগুলা প্রিজার্ভ করা হয় ওইগুলোর ক্ষেত্রে, এবং হাইড্রোকার্বনস ক্যান বি অলসো ফ্যাক্টর। ফোসা অফ রোজেনমুলারে মেইনলি ক্যান্সারটা হয় ফার্স্টে, এবং পেইনলেস সার্ভাইকাল লিম্ফেডেনোপ্যাথি থাকবে, 75% কেসেই এটা থাকে। ফার্স্টে রেক্টোফ্যারিঞ্জিয়াল থেকে পরবর্তীতে আপার ডিপ সার্ভাইকালে যায়, এবং সেখান থেকে মানে সেটাই হচ্ছে আমরা সার্ভাইকাল লিম্ফেডেনোপ্যাথি আকারে পাই। আচ্ছা, আমরা জানি যে আমাদের নেক নোডসগুলোকে আমরা বিভিন্ন গ্রুপে ভাগ করি, 1, 2, 3, 4, 5 এরকম বিভিন্ন গ্রুপে ভাগ করি।
যেমন 1 এর মধ্যে 1A আছে সাবমেন্টাল, 1B আছে সাবমেন্ডিবুলার, তারপরে 2 এর মধ্যে আপার ডিপ সার্ভাইকাল বা আপার জুগুলার আমরা বলি, মিডল ডিপ সার্ভাইকাল বা মিডল জুগুলার বলি, 4 এর মধ্যে আছে আপার ডিপ সার্ভাইকাল, লোয়ার জুগুলার। তো অ্যাকচুয়ালি এই জিনিসগুলো ইন্টারনাল জুগুলার ভেইন বরাবর থাকে, 2, 3, 4 যে গ্রুপটা আছে। তারপরে পোস্টেরিয়র গ্রুপ আছে, পোস্টেরিয়র সার্ভাইকাল আমরা বলি, প্রিটেকিয়াল আছে, প্যারাফ্যারিঞ্জিয়াল আছে। সো এইগুলো কিন্তু আমরা যখন আসলে লিম্ফ নোড এক্সামিনেশন করছি সেই জিনিসগুলোতে আমরা জেনে আসছি। আচ্ছা, এখন আসা যাক যে আমরা পোস্টেরিয়র সুপিরিয়রলি এরা স্প্রেড করে কোথায় কোথায় যাইতে পারে সেই জিনিসগুলো আমরা বলছি যে টোটাল স্ট্রায়াড একটা টার্ম আছে, এরা করতে পারে। এটাকে আমরা সাইনাস মর্গ্যাগনি সিনড্রোমও বলে থাকি অ্যাকচুয়ালি। সো এরা কি করতে পারে, কন্ডাকশন হিয়ারিং লস করতে পারে, প্যালাটাল পলসি করতে পারে এবং ম্যান্ডিবুলার নার্ভে প্রবলেম করতে পারে, এরা নিউরালজিয়া করতে পারে। আচ্ছা, এরপর আসা যাক যে সাইনাস মর্গ্যাগনি সিনড্রোম যেহেতু এটাকে বলা হয়, বা ট্রটার স্ট্রায়াডকে সাইনাস মর্গ্যাগনি সিনড্রোম বলা হয়, এটা আমরা জানলাম। তাহলে সাইনাস মর্গ্যাগনি কন্টেন্টস কী সেটা আমাদের একটু জেনে নেওয়া ভালো। আমরা বলে আসছিলাম যে ইউস্ট্রিশিয়ান টিউবটা তো এটার কন্টেন্ট, পাশাপাশি ইউস্ট্রিশিয়ান টিউবকে নর্মালি তো এরা খুবই এদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, এদেরকে খুলে রাখার জন্য দুইটা মাসেল কাজ করে, টেনসর ভ্যালি প্যারাটিনি আর লিভেটার ভ্যালি প্যারাটিনি। সো এইগুলোও কিন্তু আমার সাইনাস মর্গ্যাগনির কন্টেন্ট। তার বাদে দুইটা আর্টারির কথা আমরা বলছিলাম, অ্যাসেন্ডিং প্যালাটাইন আর্টারি আর অ্যাসেন্ডিং ফ্যারেঞ্জিয়াল আর্টারির প্যালাটাইন ব্রাঞ্চ। সো এগুলো সাইনাস মর্গ্যাগনির ব্রাঞ্চ। ওকে, এরপর আসা যাক যে আমরা ল্যাটারালি যদি রেসপেক্ট করে, আমরা পোস্টেরিয়র সুপিরিয়রলি রেসপেক্ট করলে কী হয় সেটা বলে আসছি, যে পোস্টেরিয়র সুপিরিয়রলি রেসপেক্ট করলে এরা হচ্ছে ট্রটার স্ট্রায়াড যেটা ওইটা করতে পারে, আর ল্যাটারালি রেসপেক্ট করলে এরা হচ্ছে প্যারাফ্যারিঞ্জিয়াল স্পেসে যাইতে পারে এবং কী নার্ভ ইনভলভ করতে পারে, 9, 10, 11, 12 এরা করতে পারে, এবং সার্ভাইকাল সিম্প্যাথেটিক চেইনকে যদি ইনভলভ করে হর্নার সিনড্রোম এরা করতে পারে। তো মোস্ট কমনলি যে নার্ভগুলো ইনভলভ হয় সেটা হচ্ছে V2 বা ট্রাইজেমিনাল নার্ভের যে সেকেন্ড ব্রাঞ্চ বা আমরা বলি হচ্ছে ম্যাক্সিলারি যে ডিভিশনটা, তারপরে ম্যান্ডিবুলার ডিভিশনটাও ইনভলভ হইতে পারে, আর 6 যে নার্ভ সেটাও কিন্তু ইনভলভ হতে পারে। তার মোস্ট কমনলি হচ্ছে ম্যাক্সিলারিটা, তারপরে ম্যান্ডিবুলার এবং পরবর্তীতে 6 বা অ্যাবডুসেন যে নার্ভটা সেটা। ওকে, এবং তারপরে আমরা ম্যানেজমেন্ট অলরেডি বলে আসছি, আমরা বায়োপসি করবো, হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করবো, আমরা এন্ডোস্কোপির হেল্প নিতে পারি এই ক্ষেত্রে। আর ট্রিটমেন্টে আমরা স্টেজ 1, 2-তে রেডিওথেরাপি দিব, স্টেজ 2, 3-তে মানে কেমো রেডিয়েশন দিব, কেমো রেডিওথেরাপি। আর আমরা পরবর্তীতে হচ্ছে রিকারেন্ট যদি হয় তাহলে সার্জারিক্যাল অপশন যেতে পারি, বাট নর্মালি আমরা সার্জারির কথা বলবো না। প্রগনোসিস কিন্তু অতটা একটা ভালো না, পোর। বাট স্টেজ 1, 2-তে যদি থাকে রেডিওথেরাপিতে কিছুটা প্রগনোসিস গুড হইতে পারে, বাট স্টেজ 3, 4-এ কিন্তু প্রগনোসিস খুবই খারাপ। মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ এরা আমরা বলছি যে জেনেটিক্যাল, এনভায়রনমেন্টাল, ফ্যামিলিয়াল ফ্যাক্টর থাকতে পারে, ভাইরাস একটা রেসপন্সিবল আছে, এস্টেনবার ভাইরাস। ইউরোপ আমেরিকাতে ইনসিডেন্স কিন্তু তেমন একটা না, আমরা বলি যে 0.26%, খুবই কম। বাট সাউদার্ন চায়না, তাইওয়ান, তারপর হচ্ছে ইন্দোনেশিয়া, মঙ্গোলয়েড যে সকল পিপল আছে তাদের ক্ষেত্রে বেশি হয়, ইনসিডেন্স অনেক বেশি, কারণ তারা পলিহাইড্রোকার্বনের মানে ওই সকল জায়গায় পলিহাইড্রোকার্বনের ইমিশন বেশি, তারা প্রিজার্ভড ক্যান্ড সল্টেড ফুড, ফিশ এগুলা বেশি কনজামশন করে, এবং ভিটামিন সি ডেফিসিয়েন্সি তাদের বেশি থাকার একটা বিষয় আছে, এবং এই সকল এবং নাইট্রোসামিন ওইগুলোর মধ্যে থাকে, এই কারণগুলোর কারণে তাদের ক্ষেত্রে বেশি এফেক্ট করে। এবং আমাদের যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এখানেও কিন্তু খুবই কম। আচ্ছা, অরিজিন কোথায়? ফোসা ফ্রোজেন মুলার। এবং এর কাছে ইউস্ট্রিশিয়ান টিউবের ওপেনিংও কিন্তু আছে, সো এটা ইনভলভ হয়ে অলরেডি বলছি যে সেয়ারস আর্টারিটিস মিডিয়া করতে পারে, এবং স্কেনিয়াল নার্ভগুলো ইনভলভমেন্ট হইতে পারে যদি উপরের দিকে যায়। ল্যাটারালি গেলে ইউস্ট্রিশিয়ান টিউবটা এফেক্ট হবে, সেরাস আর্টারিটিস মিডিয়া হবে, কন্ডাক্টিং টাইপ অফ হেয়ারিং লস হবে। সামনের দিকে গেলে নেজাল ক্যাভিটিতে কিন্তু নেজাল অবস্ট্রাকশনও করতে পারে, এরা নেজাল ভয়েস করতে মানে হাইপোনেজাল ভয়েস করতে পারে কিছুটা। আর স্প্রেড ডিপ সার্ভাইকাল লিম্ফ নোডে হবে, এবং আমরা সাধারণত বলি যারা বাইল্যাটারাল ইনভলভমেন্ট কিন্তু করতে পারে, মানে লিম্ফ নোডের ইনভলভমেন্টটা। মেল প্রিডমিনেন্স হচ্ছে 2-3 টাইমস মোর দ্যান ফিমেল, অলরেডি বলে আসছি, এবং নেজাল ব্লকেজ, হেডেক, ইপিস্ট্যাক্সিস করতে পারে, এবং সেক্ষেত্রে অত প্রফিউজ ইপিস্ট্যাক্সিস করে না, কিন্তু ইপিস্ট্যাক্সিস করতে পারে। আর নেকে পেইন হইতে পারে, কিছুটা নেকে পেইন হইতে পারে, এবং ফেশিয়াল পেইন হইতে পারে, যেটা বলে আসছি যেহেতু ফিফথ নার্ভটা ইনভলভ হয়, ফেশিয়াল পেইন হইতে পারে, ইয়ারে পেইন হইতে পারে, ডিপ্লোপিয়া হইতে পারে, সিক্স নার্ভ যদি ইনভলভ হয়। অ্যাডভান্স স্টেজে কিন্তু ব্লাইন্ডনেসও হইতে পারে যদি এরা অপটিক নার্ভকে ইনভলভ করে। এবং টেম্পোরো প্যারাইটাল নিউরালজিয়া করতে পারে। পাশাপাশি ওরাল সিমটমসের মধ্যে আমরা বলি যে একটা মাস কিন্তু এরা তৈরি করবে, একটা লোবিউলেটেড মাস। আমরা পিএনএস মিরর দিয়ে দেখলে এটা পাইতে পারি, ডিসফিজিও করতে পারে কিছু কিছু ক্ষেত্রে যদি সাইজ বড় হয়, এবং প্যালাটাল পালসি হওয়া পসিবল যদি 10th নার্ভ ইনভলভ হয়, সব প্যালেট প্যারালাইসিস হবে, এবং 3, 4, 6, 9 নার্ভ ইনভলভ করলে অপথালমোপ্লেজিয়া যে বিষয়টা ওইটা তো হবে। আর
নার্ভ কিন্তু সবগুলোই মোটামুটি ইনভলভ হয় এখানে এক্সেপ্ট ফার্স্ট নার্ভ। সো ফার্স্ট যে নার্ভটা আছে সেটা বাদে কিন্তু সব নার্ভগুলোই মোটামুটি এখানে ইনভলভ হয়। তাহলে এখানে ইনভেস্টিগেশন আমরা কী করবো, নাসোফ্যারিঞ্জিয়াল এন্ডোস্কোপি করতে পারি, সিটি স্ক্যান করতে পারি। সিটি স্ক্যান করবো আমরা গ্রোথ এবং এক্সটেনশন দেখতে, আর এমআরআই করবো যে আমরা ইন্টারক্রেনিয়াল এক্সটেনশনের জন্য মেনলি। আর বায়োপসি তো এটা ইনভেস্টিগেশন অফ চয়েস, বায়োপসি করতে হবে, বায়োপসি ফলোড বাই হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন। ক্লিনিক্যালি আমরা পিএনএস মিরর দিয়ে কিন্তু এটা দেখব। আচ্ছা, এরপর আসা যাক যে যদি অ্যাডাল্টদের সিমটম থাকে কিন্তু ইনভেস্টিগেশনে নর্মাল, তাহলে নেজো এন্ডোস্কোপি করব, প্লাস ট্রান্স প্যালাটাল ইনসিশন দিয়ে আমরা জেনারেল অ্যানেস্থেসিয়ার আন্ডারে দেখব, এবং আমরা ব্লাইন্ডলি বায়োপসি নিব ফোসা অফ রোজেনমুলার থেকে, হেলদি মিউকোসা নিব, এর মাধ্যমে আমরা প্রাইমারি সাইট কিন্তু পাবো। আচ্ছা, ট্রিটমেন্ট তাহলে কি? রেডিওথেরাপি ইজ দ্য বেস্ট চয়েস, এবং স্টেজ 1-2-তে রেডিওথেরাপি খুব ভালো কাজ করবে। এটা প্রাইমারি সাইট এবং লিম্ফ নোড এই দুইটা জায়গায় কিন্তু দিতে হয়। আর স্টেজ 3-4-এর ক্ষেত্রে রেডিওথেরাপি কেমোথেরাপি একসাথে দিতে হবে। এবং আমরা কেমোথেরাপির জন্য এখানে কী কী ড্রাগস দিতে পারি, সিসপ্লাটিন, 5-ফ্লুরিডাসিল, এই সকল ড্রাগ চয়েস করা যেতে পারে। আর রেডিওথেরাপি দেওয়ার পর যদি লিম্ফ নোড আগের সাইজে ফেরত না আসে, তাহলে নেক লিম্ফ নোড কিন্তু ইনসিশন করব এবং আবার সেকেন্ড টাইম লো ডোজে রেডিওথেরাপি দিব।